আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আমি রসায়ন বইয়ের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই ইজি, বাট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের সামনে আসছি। তো লক্ষ্য করো, এখানে আমি যোজ্যতা ইলেকট্রন একটা সংজ্ঞা লিখছি। যেমন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে, অর্থাৎ সর্বশেষ যে অরবিটটা থাকবে, ওই অরবিটের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী সংখ্যাটা আমি তোমাদের বইয়ের বাইরে একটা সংখ্যা লিখছি। তোমাদের বইয়ে লেখা আছে একটি মৌল আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে, বাট আমি লিখছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা। এখন এই বিষয়টা বিজোড় ইলেকট্রন বলতে কেমন বোঝাইতেছি, ইলেকট্রনগুলো বিজোড় বলতে কেমন ইলেকট্রনগুলো, চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করি। যেমন আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম। কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। এখন সর্বশেষ অরবিট কোনটা? ওই দেখো সর্বশেষ এটা হচ্ছে একটা অরবিটাল 2s, 2p একটা অরবিটাল, বাট 2s 2p সম্পূর্ণ একটা অরবিট। লক্ষ্য করো এই সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা। তাই আমি বলতে পারি যোজ্যতা ইলেকট্রন কয়টা? চারটা। যোজ্যতা ইলেকট্রন কয়টা? চারটা। আসলে যোজনীর মধ্যে লিখছি সর্বশেষ শক্তি স্তরে কেমন ইলেকট্রন? বিজোড় ইলেকট্রন। তো বিজোড় ইলেকট্রন কেমন? লক্ষ্য করো 2s এর অরবিটালটা 2s, 2p অরবিটাল 2p। এখন s এর মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা, একটা দুইটা। বিপরীতমুখী থাকবে প্রত্যেকটা ইলেকট্রনগুলো। দুইটা ইলেকট্রন থাকলে একটা একমুখী থাকলে আরেকটা বিপরীতমুখী থাকবে। p এর মধ্যে কয়টা? দুইটা। এখন দুইটা ইলেকট্রন কিভাবে দিব? একটার মধ্যে কি দুইটা ইলেকট্রন দিয়ে দিব? না, একটার মধ্যে দুইটা ইলেকট্রন না। এটা হুন্ডের একটা নিয়ম আছে, তোমাদের বইয়ের মধ্যে আছে একটা হুন্ডের নিয়ম, অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে চাই। অযুগ্ম মানে একা একা থাকতে চাই সর্বোচ্চ। তাইলে এখানে একটা দিছো ইলেকট্রন হচ্ছে আমার কাছে দুইটা, এখানে একটা। যদি আরো একটা ইলেকট্রন থাকতো আমি এই করে দিতাম। তারপরে যদি আরো ইলেকট্রন থাকতো তাইলে আবার বিপরীতমুখী করে একটা একটা করে ইলেকট্রন দিয়ে দিতাম। এখন বলো তার যোজনী কত? তার যোজনী বলতো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় অবস্থায় এক, এখানে একটা ইলেকট্রন আছে, এক হচ্ছে তোমার বিজোড়, এখানে আছে একটা ইলেকট্রন, এক হচ্ছে বিজোড়। তো বিজোড় অবস্থায় ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তাহলে তার যোজনী হচ্ছে 2। তো আমি যদি কার্বনের কিছু পরিমাণ তাপ দেই, তাহলে এখান থেকে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ কার্বনকে কিছু পরিমাণ তাপ দিলে একটা উত্তেজিত হয়ে এখান থেকে এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, কেননা এখানে একটা ফাঁকা অরবিটাল আছে। এখানে থাকার কারণে এ বিজোড় অবস্থায় অযুগ্ম অবস্থায় থাকতে চাই, এই কারণে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা বলতে পারি কার্বনের যোজনী 4। তাহলে কার্বনের যোজনী কয়টা? দুইটা। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। চলো আমরা আরেকটা উদাহরণ দেই। মনে করো অক্সিজেনের একটা পারমাণবিক সংখ্যা কত? 8। 1s2 2s2 2p4। এখন বলো সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন কয়টা আছে? সর্বশেষ শক্তি স্তর এই যে 2s 2p। এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে আমাদের কাছে? যোজ্যতা ইলেকট্রন চারটা, দুইটা, কয়টা হলো? 6টা। আর যোজনী কত? যোজনী কি জানি স্যার? যোজনী হচ্ছে বিজোড় ইলেকট্রনগুলা। তাহলে আমি বলতে পারি যোজনী 2s এর জন্য একটা, 2s 2p, s এর মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা, একটা দুইটা, p এর মধ্যে কয়টা? চারটা। আমি কিভাবে দিব? এটা এখানে দুইটা, এখানে দুইটা? অবশ্যই না, কারণ আমি আগে বলছি হুন্ডের নিয়ম অনুসারে আগে একটা করে ইলেকট্রন দিবা, দুইটা, তিনটা, আচ্ছা কয়টা? চারটা। এই যে এখানে দিলাম চারটা। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা হলো এখানে? একটা বিজোড়, একটা বিজোড়। বিজোড় ইলেকট্রন কয়টা? দুইটা। তাই আমি লিখতে পারি যোজনী কত এখানে? 2। তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। চলো আমরা আরেকটা উদাহরণ দেই। ফসফরাস কত? 15। 1s2 2s2 2p6 3s2 3p3। আচ্ছা, এখন তার হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন কয়টা? সর্বশেষ স্তরে মোট ইলেকট্রন কয়টা? তিনটা, দুইটা। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তোমার
5। এখন আসি তোমার যোজনীর মধ্যে 3s, আর কি আছে আমাদের কাছে 3p। ওকে, এস এর মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা, একটা দুইটা। পি এর মধ্যে কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমি বলতে পারি তার যোজনী কত? বিজোড় অবস্থায় কয়টা ইলেকট্রন আছে? তিনটা, যোজনী 3। কিন্তু 3 নাম্বার শক্তি স্তরের জন্য 3d অরবিটাল কিন্তু সম্পূর্ণ খালি, অর্থাৎ 3d কিন্তু 0। তো আমি লিখতে পারি 3d আছে খালি, 3d সম্পূর্ণটাই খালি। তো ফসফরাসে কিছু পরিমাণ তাপ দিলে এখান থেকে এই ইলেকট্রনটা এখানে চলে যাবে। এখন বলো বিজোড় অবস্থায় কয়টা ইলেকট্রন আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই কারণে ফসফরাস অনেক সময় যোজনী প্রদর্শন করে 3, অনেক সময় যোজনী প্রদর্শন করে 5। এখন আছে সালফারের ক্ষেত্রে। চলো সালফারটা দেখি আমরা একটু। 1s2 2s2 2p6 3s2 3p4। ওকে, তার যোজ্যতা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে আমাদের কাছে? 4টা, 2টা, 6টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 6। কেননা যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন, সর্বশেষ স্তরের সর্বমোট ইলেকট্রনকে বলা হয় তোমার যোজ্যতা ইলেকট্রন। সর্বশেষ স্তরের মোট ইলেকট্রন কয়টা? 4টা, 2টা, 6টা। 80 যোজনীর মধ্যে 3s অরবিটাল। ওকে, লিখলাম 3s। আর কি আছে আমাদের কাছে? 3p। 3d কিন্তু পুরোটাই খালি, লিখলাম 3d কিন্তু পুরোটাই খালি। এখন আসি s এর মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা, একটা দুইটা। p এর মধ্যে কয়টা? 4টা, 1 2 3, ওই যে 4। আচ্ছা, এখন যদি তাহলে তার যোজনী কত হইল? যোজনী কত? 2। কিন্তু কিছু পরিমাণ তাপ দিলে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? 3d থেকে, যেহেতু অরবিটাল ফাঁকা আছে যার কারণে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল। এখন বলতে বিজোড় অবস্থার বিজোড় কয়টা ইলেকট্রন আছে? একটা দুইটা তিনটা চারটা। তাহলে যোজনী কত হলো? 4। আরো কিছু পরিমাণ তাপ দিলা, তাহলে আবার এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে যাবে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 4 5 6। বিজোড় ইলেকট্রন 6টা। এই হলো আমাদের যোজনী এবং যোজ্যতার ধারণা।